সম্প্রতি কিছুদিন ধরে পার্থিব তার কাজের তালিকায় নতুন একটি কাজে যোগ করেছে, আর তা হলো হামিমের সাথে সময় কাটানো। এই তো বর্তমানে হামিম ফল খাচ্ছে নিজ হাতে, আর পার্থিব হামিমকে গম্ভীর চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মাথাটা হালকা বড়, তবে অতটাও নয়। ভালোভাবে খেয়াল করে একটু বেশি দৃষ্টিকটু লাগে। পা হালকা চিকট, এতে দিনে যা বুঝেছে উঠে দাঁড়াতে পারে না ছেলেটা। আচ্ছা, পাটা কি সারা জীবন এমনই থাকবে, নাকি ঠিক হওয়ার সম্ভাবনা আছে? জানা হয়নি, শ্রুতি থেকে জানতে হবে। হামিম, তোমার প্রিয় খাবার কি? প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেলল পার্থিব। আজকে সে এই বাচ্চার সাথে ভাব জমিয়ে তবেই ছাড়বে। প্রশ্নের পর কিছু সময় পেরোলো। বলা বাহুল্য, প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, হামিম পার্থিবের দিকে তাকলানো পর্যন্ত পার্থিব হাল ছাড়ল না। কথা সে বলেই ছাড়বে। এবার হাত বাড়িয়ে হামিমের মাথায় হাত রাখলো পার্থিব। এইবার বোধহয় সফলতার এক ধাপ পার হলো সে। হামিম ভুরু কুচকে তাকালো। পার্থিব মিষ্টি হেসে বলল, তোমার প্রিয় খাবার কি হামিম? ভাইয়াকে বলো, আমি তাহলে তোমার জন্য তোমার প্রিয় খাবার নিয়ে আসবো। পাক্কা প্রমিস। হামিম ভুরু কুচকে নিজের কাজে মন দিল। পার্থিব ভাব নিঃশ্বাস ছাড়ল। সে ভুলে গেল কি করে এটা শ্রুতির ভাই। শ্রুতিকে যেভাবে বোবা ভূতে ধরে থাকে সবসময়, নিশ্চিত হামিমকেও সেই ভূতেই ধরে থাকে। তবে ভূত আজকে সেই ছুটিয়েই ছাড়বে। পার্থিব নিজের জেদ বজায় রেখে আবারও হামিমের সাথে কথা বলার জন্য হামিমের কাঁধে হাত রাখল। সেকেন্ড বোধহয় পার হলো না, অমনি হামিম দুহাত দিয়ে কোকের গ্লাস ধরে পার্থিবের মুখে ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় পার্থিব হতভম্ব, কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। এটা কি হলো? সারা শরীর কেমন আঠালো হয়ে গেল নিমেষে। অমনি পেছন থেকে হাসির শব্দ পেয়ে পার্থিব পেছনে ফিরল। শ্রুতি দরজায় দাঁড়িয়ে হাসছে, শরীর মৃদু মৃদু কাঁপছে। বোঝাই যাচ্ছে যেও হাসি থামাতে পারছে না মেয়েটা। কেমন মুখ হাত দিয়ে খুটখুট করে হাসছে। পার্থিব ভুরু কুচকে হেসে দিল। এই কুচকানো ভুরুচূড়া যেন শ্রুতির প্রতি আশা করা ছিল। এত বড় কাণ্ডের মালিককে দেখার জন্য তার দিকে ফিরতেই দেখলো এদিকে তার কোনো খেয়াল নেই। সে মনের আনন্দে ডালিম খাচ্ছে একটা একটা করে। মানুষ কখনো নিজের অবস্থানে খুশি থাকে না। এই যে এই দেশের কত কত যুবক একটা চাকরির পেছনে ছুটছে, একটা চাকরির জন্য মাথার ঘাম পায়ে ফেলছে। কেউ কেউ নিজের পরিবারের উপর বোঝা হচ্ছে, কেউ বা হারাচ্ছে নিজের প্রিয় মানুষ। তাদের কাছে চাকরি শব্দটা যেন সোনার হরিণ। অথচ এই চাকরি যারা করে তারা ভাবে চাকরি করাচ্ছে ব্যবসা ভালো। ব্যবসা জিনিস হয়তো অনেক সোজা, চাইলে করলাম, না চাইলে করলাম না। কোনো বস থাকে না, বসের ঝাড়ি খেতে হয় না, যা মন চায় করা যায়, গেলে গেলাম, না গেলে নাই। এইভাবেই পৃথিবীর প্রতিটা মানুষ নিজেদের অবস্থান নিয়ে অসন্তুষ্ট, কারণ তারা জানে না যে নিজের জায়গা থেকে অন্যদের জায়গা সহজেই মনে হয়, আসলেই সহজ নয়। পৃথিবী কঠিন, বড্ড কঠিন। চাকরিকে গালাগালি করতে করতে অফিসে ঢুকলো মাহাতির। নিজের জায়গায় বসতে গিয়ে মুখ দিয়ে আপনা আপনি আর্তনাদ বেরিয়ে এলো। হাতের দিকে তাকিয়ে দেখলো ভালোই কেটেছে। আসার সময় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেই হাত কেটেছে, পাও হয়তো ছিলে গেছে। নিজের উপর ভীষণ বিরক্ত হলো মাহাতির। বিরক্ত হয়েও লাভ নেই, লাঞ্চ টাইমে ব্যান্ডেজ করে নিতে হবে ভেবেই কাজে মন দিল। 1:20 বাজে, 1:50 পর্যন্ত ব্রেক টাইম। মাহাতির হালকা কিছু খাবার খাচ্ছিল, পেছন থেকে শুনতে পেল, হ্যালো মিস্টার মাহাব। খাবার চিপোতে থাকা অবস্থায় বুড়ো কুচকে ফেলল, পেছনে ঘুরল না। পেছনের জ্ঞাত ব্যক্তিটির সামনে এসে মাহাতিরের পাশে বসল। হোয়াটসঅ্যাপ ব্রো, বিয়ে করে তো দেখি তোমার রূপ বেড়ে গেছে। তুই এখানে কেন? ছুটি শেষ? শেষ হলে আবার ছুটির অ্যাপ্লাই কর। ভাবিকে নিয়ে ঘুরতে যা, তুই না থাকলে একটু শান্তিতে থাকি। আনাস হেসে ফেলল, কারণ এই মুহূর্তে মাহাতির একটা মিথ্যা কথা বলেছে। আনাস যে মাহাতির কাছে কত গুরুত্বপূর্ণ তা আনাস জানে। যদিও সম্পর্কের মেয়াদ অত বেশি নয়, তবুও সম্পর্কের গভীরতা অনেক। সময় দিয়ে কখনো গভীরতা মাপা যায় না, তবে 5 বছরও কম নয়। এই অফিসের সূত্র ধরেই তো দুজনে পড়ে যায়। মাহাতিরের বিয়েতেও আনাস ছিল, তবে তার পরের দিনই জরুরি ছুটিতে বউকে নিয়ে গ্রামে যেতে হয় তার। গতকাল এসেই আজ অফিসে। আনাস দাঁত কেলিয়ে হেসে ফেলল। বন্ধু, এখন আমার না, তোমার ছুটি নেওয়ার সময় এসে গেছে। তুমি ছুটি নাও, বউকে সময় দাও। ফালতু কথা বলবি না আনাস, খাওয়ার মুডটাই নষ্ট করে দিলি। কথাটা বলে গম্ভীর মুখে প্যাকেটের রুটি চিবোতে থাকলো মাহাতির। আনাসের কথাটা মোটেও ভালো লাগলো না, হাত রাখলো মাহাতিরের কাঁধে। ইজ অল ওকে? নাথিং ইজ ওকে, টাইম শেষ, নিজের টেবিলে যা। আনাস ঘড়িতে তাকালো, আসলে সময় শেষ। এখনই ম্যানেজার এসে খ্যাটখ্যাট করবে, কিন্তু আনাস তাকে খ্যাটখ্যাটের সুযোগ দিতে নারাজ, তাই চুপচাপ উঠে নিজের জায়গায় বসলো। সাথে বুঝলো মাহাতিরের মেজাজ ঠিক নেই। অবশ্য বিয়াদবটার মেজাজ ঠিক থাকে কখন। রাত 9টায় অফিস ছুটি হলো। মাহাতির নিজের বাইকে বসতেই আনাস তাড়াতাড়ি করে এক প্রকার লাফ দিয়ে উঠে পড়লো। মাহাতির জানে ওকে বলেও লাভ নেই কিছু, তাই বাইক স্টার্ট করলো। মেইন রোডে উঠতেই আনাস বলল, দোস্ত, মনটা ভালো নেই, ওই সামনের রেস্টুরেন্টে যাবি? একটু কফি খাবো।
বাসায় ফেরার তারা মাহাতির কোনো কালেই ছিল না, না আগে আর না এখন। তাই সে বন্ধুর কথা মতো থামলো। দুজনের সামনে গরম 2 কাপ কফি। আনাস নিজের কাপ বুঝে নিল। মাহাতির কফিতে চুমু দেওয়া মাত্রই আনাস নিজের সন্দেহ মোতাবেক প্রশ্ন ছুড়ে দিল, ভাবি মেয়ে হিসেবে কেমন রে? মাহাতির তাকাতে আনাস নিজের ভুল শুধরে বলল, আই মিন বউ হিসেবে কেমন আর কি। প্রশ্নের উত্তরের আশায় চেয়ে রইল আনাস। মাহাতির কি উত্তর দিবে না? আনাসের ইচ্ছে করলো মাহাতিরকে একটা থাপ্পড় মারতে। প্রশ্ন করেছে, উত্তর কেন দিচ্ছে না? মিনিট 5 পর মাহাতির গম্ভীর স্বরে বলল, জঘন্য। আনাস কপাল কুঁচকে একবার মাহাতিরের দিকে তাকালো, একবার কফির কাপে তাকালো, নিরলসভাবে বলল, কফি তো ঠিকই আছে। বিভা স্ত্রী হিসেবে জঘন্য। আনাস তাকিয়ে রইল। তাহলে খালাম্মা যে বলল বিভা মেয়েটা অসম্ভব ভালো, ভদ্র, এত কিছুর পরেও কিভাবে পারল যার সাথে মাহাতিরের বিয়ে দিতে? একটু তো বিবেচনা করে দিত, আর একটু না হয় খোঁজখবর নিত মেয়ের। এত তাড়া কিসের ছিল? আনাসের মুখভঙ্গি এবার বেশ সিরিয়াস। সে প্রশ্ন করল, মাহাথির, বিভা মেয়েটার কি চরিত্রজনিত সমস্যা আছে, নাকি অভদ্র, মানে তোকে সম্মান করে না এমন কিছু? ও নিজেই একটা সমস্যা, ফালতু একটা মেয়ে। আনাস ব্যাপারটা ধরতে পারছে না। বিভার মাঝে সমস্যা নাকি মাহাতির বিয়ে করতে চায়নি, তবুও বিয়ে করেছে তাই এমন করছে। আনাস বেশি ঘাটল না, কারণ জানে মাহাতির তাকে সব বলবে যখন ওর ইচ্ছে হবে। আগে যখন বলেছে এখনও বলবে। এখন জিজ্ঞেস করে শুধু শুধু রাগানোর মানে হয় না। আনাস প্রাণবন্তভাবে হাসল। ওকে ওকে কুল ভাই, আমরা ফালতু মেয়ের ব্যাপারে কথা না বলি, চল ডিনার করি, আজকে আমার পক্ষ হতে ট্রিট। বলেই কিছু খাবার অর্ডার করে দিল। অর্ডার মোতাবেক খাবার আসতে বেশ কিছু সময় নিল। খাবার আসতেই নির্লিপ্তভাবে 2 বন্ধু খাওয়া শুরু করলো, অথচ তাদের মধ্যকার এক বন্ধুর জন্য যে কোনো এক ফালতু মেয়ে অপেক্ষা করছে তা সে জানতেও পারল না। অবশ্য জানার চেষ্টা করছেই কি সে জানবে? বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছে পার্থিব, মুখে লেগে আছে অমায়িক এক হাসি। তারা দেখার মাঝেও এত আনন্দ আছে। এত আনন্দ কেন লাগে? শ্রুতি পছন্দ করে বলে, ধীরে ধীরে কি তবে শ্রুতির পছন্দ সে নিজের মাঝে নিয়ে নিচ্ছে? পার্থিবের আকাশ পাতাল ভাবার মাঝেই ঘরে ঢুকলো শ্রুতি। পার্থিব শব্দ পেয়ে তাকালো। শ্রুতিকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলে কেমন হয়? রাগ করবে? থাপ্পড় দিবে? না, এমন কিছুই হয়তো করবে না। তবে ছেলেদের প্রতি বিদ্বেষ হয়তো আরও তীব্র হবে, কারণ তার বউ তিলকে তাল বানানোতে ওস্তাদ। শ্রুতি, এখানে আসুন। শ্রুতি এগিয়ে এলো। কি সমস্যা? পার্থিব হাত ধরে শ্রুতিকে টেনে নিয়ে এলো। এরপর 2 বাহুতে হাত রেখে ওকে মোড়ায় বসিয়ে দিল। গ্রিলের উপর থেকে কিছু একটা নিয়ে শ্রুতির হাতে পরিয়ে দিল। শ্রুতি দেখলো, বিরক্ত ফুটিয়ে প্রশ্ন করলো, এসবের মানে কি পার্থিব? এভাবে বারবার চুড়ি পরানোর মানে কি? কি পান এসব করে? কিছুদিন আগেও নতুন চুড়ি পরালেন। সরল গলার উত্তর, আমার ভালো লাগে শ্রুতি। শ্রুতিকে সাজাতে পার্থিবের ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে। মোটেও সুন্দর লাগছে না, কালো হাতে একদমই মানাচ্ছে না, উল্টো খুবই বাজে দেখাচ্ছে। তাই এইভাবে মিথ্যে বলা থামান পার্থিব, আপনার মিথ্যা কথায় আমি গলছি না। শক্ত কণ্ঠে বলে দিল শ্রুতি। পার্থিব এবার ভীষণ বিরক্ত হলো। কঠিন চোখে তাকিয়ে রইল শ্রুতির দিকে। ভরাট কণ্ঠে প্রশ্ন করল, আপনার আপাও তার মানে অসুন্দর? কুৎসিত। আমার মা, সেও তো তথাকথিত ফর্সা নয়, এর মানে সেও অসুন্দর। তাহলে তাকে বাবা এত ভালোবাসে কেন? এখানে তারা আসবে কেন? কারণ আমি নিয়ে এলাম, তাই এলো। আমার প্রশ্নের উত্তর দিন। আপনার আপাও অসুন্দর? মোটেও না, ও অনেক সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে আমার আপা। আপনি তাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না পার্থিব। শ্রুতির চোখে পানি। রাগে জোরে জোরে শ্বাস ফেলছে। পার্থিব এবার নিভে গেল। মেয়েটার চোখে পানি দেখতে ভালো লাগে না, খারাপ লাগে, মায়া হয়। ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিতে, জড়িয়ে ধরতে। যেহেতু ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব নয়, এর চেয়ে ভালো কান্না থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা। পার্থিব শ্রুতির হাত ধরল, শান্ত চোখে চেয়ে বলল, আচ্ছা, মেনে নিলাম আপনার আপা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কিন্তু সে তো কালো। তাও আপনি তাকে এত ভালোবাসেন কেন শ্রুতি? তাকেই কেন আপনার কাছে সবচেয়ে সুন্দর লাগে? আমার মা, তাকে কেন এত ভালোবাসি আমি? আমার বাবাই বা তাকে কেন এত ভালোবাসে? ভালোবাসতে সৌন্দর্যের প্রয়োজন হয় না পার্থিব। শান্ত কণ্ঠে অতি মূল্যবান একটা কথা বলে। নীরবে তর্কের রীতি ঘটিয়ে চলে গেল শ্রুতি। কথাটা শুনে পার্থিবের ঠোঁটে প্রকাশ পেল হাসির সরু রেখা। এই মেয়েকে নিয়ে কই যাবে পার্থিব? যেই কথা পার্থিব এতদিন ওকে বোঝানোর চেষ্টা করেছে, সেই কথাই সে অন্যদের বেলায় খাটাচ্ছে। শুধু তার বেলাতেই নেই, কপালই খারাপ। মাহাতির অফিসে চলে গেছে অনেকক্ষণ হয়।
পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখছে বিভা। অত শৌখিন জিনিসপত্র নেই, সাধারণ মধ্যবিত্ত ঘর যেমন হয় তেমন। এখানে বিভার অসুবিধা হওয়ার কথা, অথচ বিভার একটু অসুবিধা হয় না, উল্টো আলাদা প্রশান্তি আসে। মনে হয় নিজের বাড়ি, যেমনই হোক কিন্তু নিজের। ওই বাড়ি থেকে প্রায় আমিন শিকদার বেরিয়ে যেতে বলতো, কিন্তু কোনো কারণে বের করতো না, হয়তো ভালো মানুষ সেজে থাকার জন্য। বিভা চেয়েও বের হয়ে আসতে পারতো না। কি করবে বের হয়ে? কোথায় যাবে 3 ভাই বোন মিলে? যদিও বা বিভা ছোটখাটো একটাই অনলাইন ব্যবসা করে, তবুও সেখান থেকে কত টাকাই বা আসবে। তার উপর হামিমকে ডাক্তার দেখানো। তবে 8.5 বছরে ওদের পেছনে যত টাকা খরচ হয়েছে, সেই টাকার একটা বড় অংশ হলো তাহিরা রেখে যাওয়া টাকা। তাহিরা 3 ভাই বোনের নামে যথেষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রেখেছিলেন ভবিষ্যতের আশায়, কিন্তু সেই ভবিষ্যৎ তাহিরা নিজেই ধূলিসাৎ করে গেছিলেন আমিন সাহেবের নামে রেখে। যখন বুঝতে পারলো তখন খুব বেশি দেরি হয়ে গেল। বিভা ভাবলো ওই বাসার সবকিছু নিজের থেকেও ছিল পরের, কারণ শাহিনা। আর এই বাসায় সবকিছু পরের হয় নিজের, কারণ মাহাতির। বিভা তার ছোট্ট সংসারটা তো আগলে নিল, শুধু মানুষটাকেই আগলে নিতে পারল না। রুমে ঢুকে অবাক হয়ে গেল বিভা। মাহাতির অফিসে যাওয়ার পর এতক্ষণ পর রুমে ঢুকলো সে। একই অবস্থা রুমের, জামা কাপড় ছড়ানো ছিটানো, সব দেখি তার জামা। আলমারি থেকে এইভাবে ফেললো কে? সে তো সুন্দরভাবেই রেখেছিল গুছিয়ে। বিভা জামাগুলো তুলে আবার ভাঁজ করে তে শুরু করলো। এরপর সুন্দর করে মাহাতিরের জামা কাপড়ের পাশে রেখে দিল। বিভা আন্দাজও করতে পারল না সে যত যত্নের সাথে কাপড়গুলো রাখলো, ঠিক ততটাই নিষ্ঠার সাথে কেউ আলমারি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে তার কাপড়। আমরা আমাদের বড়বেলাটাকে আলাদা গুরুত্বের নজরে দেখি। বড় হয়ে এটা করব ওটা করব, এত চিন্তা বড়বেলাকে কেন্দ্র করে, অথচ এর মধ্য দিয়ে ছোটবেলা অবহেলায় রয়ে যায়। একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত মূল্যবান। বলতে গেলে ছোটবেলাটাই বিশেষভাবে মূল্যবান, কেননা এই বয়সে একটা মানুষের চিন্তাধারা তৈরি হতে শুরু করে। এই বয়স মানুষটাকে ভাবতে শেখায়। এই বয়সের চিন্তাধারা ভাবনা মানুষের মস্তিষ্কে একটা আলাদা প্রভাব তৈরি করে। তাই যাদের ছোটবেলা সুন্দর, যারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে, বলা যায় তাদের মানসিকতা সুন্দর, সমৃদ্ধ, সুস্থ। শ্রুতির ছোটবেলা কৈশোরকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা কালই খারাপ। 13 বছরে মা মারা যাওয়া, বাবার বদলে যাওয়া, ফুটফুটে ছোট ভাইয়ের অসুস্থতা, সব মিলিয়ে জীবনটা কেমন যেন দুর্বিষহ। এত খারাপ জীবন কারো হয় বুঝি? শ্রুতি জানে এর চেয়েও কষ্টের জীবন হয়, তবুও সে মানে না। হয়তো আমাদের মানুষদের কাছে নিজেদের কষ্টটাই পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট বলে বিবেচিত হয়। তাই শ্রুতি ছোটবেলা থেকে নিজের আপনজন বাদে তেমন কারোর সাথে মিশত না, কথা বলতো না। তাই হয়তো এত এত মানুষের মাঝে ওর অস্বস্তিটা একটু বেশি। এই যে তার সামনে হিমেল, হিয়া, তার শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই বসে গল্প করছে, অথচ সে করতে পারছে না জড়তার কারণে। এইভাবে কখনো এত মানুষ মিলে হাসাহাসি করা হয়নি। তাই হয়তো সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। মাথা নিচু করেই সব ভাবছে শ্রুতি। এর মধ্যেই রুমা বেগম ডেকে উঠলেন। শ্রুতি, তুমি কিছু বললে না যে? তুমিও কিছু বলো। আমি কি বলবো, আমার বলার মতো কিছুই নেই বলেই জোর করে হাসার চেষ্টা করলো। শ্রুতির মনে হয় জোর করে হাসার চেয়ে বৃষ্টির কাজ আর হতে পারে না। আচ্ছা, ভালো কথা। তোমার ভাই হামিম, ও কি জন্ম থেকেই অসুস্থ? জি না, ধীরে ধীরে হয়ে গেছে। হিয়ার গলায় বিস্ময়। এবার তানহা প্রশ্ন করলো, ধীরে ধীরে মানে? একটু বুঝিয়ে বল না মা। ওর জন্ম থেকেই হার্টের ছিদ্র, একটা রক্তনালী দিয়ে রক্ত চলাচল করতে পারে না। বুকের এক পাশের বাল্ব নষ্ট ছিল, তাই ধীরে ধীরে ওর মাথাটা বড় হয়ে গেছে। আর পায়ের সমস্যা অন্য কারণে, দুটো অপারেশন করলে ঠিক হয়ে যাবে। শ্রুতি নির্লিপ্তভাবে কথাগুলো বলল, অথচ ভেতরে বয়ে গেল এক অসহ্য ঝড়। ও বলতে পারল না যে হামিমের অপারেশন যদি ছোটবেলায় হতো তবে তার ভাই এতটা অসুস্থ হতো না। শ্রুতি বলতে পারল না ওর বাবা যাও টাকা দিত কিন্তু সৎমায়ের প্ররোচনায় দেয়নি। তার ভাই জন্ম থেকেই ভীষণ অসুস্থ থাকতো, ঠান্ডা জল লেগেই থাকতো, শ্বাস নিতে কষ্ট হতো, তবুও তার ভাইকে হাসপাতালে নেওয়া হয়নি। এইভাবেই চলে গেছে 1-1.5 বছর। এরপর আর সহ্য করতে না পেরে 16 বছর বয়সী বিভা নিজেই নিজের ভাইকে নিয়ে ছুটেছিল হাসপাতালে দাদির সাহায্যে। এই কথাগুলো শ্রুতি কাউকে বলতে পারে না। ছোটবেলায় এত খারাপ লাগতো না, হয়তো বুঝতো না তাই, তবে এখন খুব খারাপ লাগে, অসহ্য যন্ত্রণা হয়। আচ্ছা, আম্মু যদি বেঁচে থাকতো তাহলেও কি এইসব হতো? অন্যদিকে রুমা শ্রুতির কথা শুনে কেমন যেন থম মেরে গেল। হিয়াও মুখটা ছোট করে ফেলল। অসুস্থতা দেখতে তার একদম ভালো লাগে না। সে এইসব দুঃখ কষ্ট মানতেই পারে না। হয়তো বাবা মায়ের আদরের মেয়ে, বড় ভাইয়ের আদরের বোন, তাই। হিমেল শুধু শান্ত কণ্ঠে বলল, আমার মনে হয় অপারেশন যত তাড়াতাড়ি করানো যায় ততই ভালো। জি ভাইয়া। শ্রুতির ঠান্ডা উত্তর। তানহা শ্রুতির মাথায় হাত বুলিয়ে বলল,
বেশি চিন্তা করে না মা, রোগ আল্লাহ দায়, আল্লাহ সারায়। পার্থিব, নিয়াজ, আসাদ বারান্দায় বসে কিছু কাগজপত্রের হিসাব মেলাচ্ছিলেন। এর মাঝে শ্রুতির কথাও মাথায় ঢুকিয়ে নিয়েছে পার্থিব। আজকে খুব ভালোভাবেই শ্রুতিকে চেপে ধরবে বলে মন স্থির করল সে। স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু ধারা থাকে কিছু সাধারণ বৈশিষ্ট্য। বিভা মাহাতিরের বেলায় তার কিছুই নেই। তাদের সম্পর্ককে যান্ত্রিক সম্পর্ক নাম দিলে তেমন ভুল হবে না। এই যে সকালে উঠে বিভা নাস্তা বানায়, মাহাতির খেয়ে চলে যায়, আবার কিছুদিন না খেয়েও চলে যায়, ফিরে রাত 9টা, 9:30, কোনোদিন 10টাও বাজে। এর মধ্যে দুজনের কথা নেই বললেই হয়। যদিও বা বিভা ফোন করে, তখন যেন মাহাতিরের কণ্ঠে শুরু হয় বিরক্তির বর্ষণ। এত বিরক্তির মধ্যে দিয়ে বিভা কথা আগাতে পারে না, রেখে দেয়। তাও যখন ভীষণ মনে পড়ে মানুষটাকে, তখন আবার ফোন দেয়। এরপর তো রাতে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। এটাকে সম্পর্ক বলে? বিভা নাস্তা টেবিলে সাজাচ্ছে আর ভাবছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন গিয়ে ডাকা উচিত, নয়তো দেরি হয়ে যাবে। ডাকতে যাওয়ার আগেই মাহাতির এসে খাওয়া শুরু করলো। বিভার মনে হলো কতদিন সে এই চেহারাটা দেখে না। গতদিন সকালে বিভা উঠতে পারেনি, মাহাতির না খেয়ে চলে গিয়েছিল। এরপর ফিরল রাত করে, তেমনভাবে দেখার আগেই খেয়ে ঘুম। যদিও বিভা রাত্রিবেলা লাইট জ্বালিয়ে প্রায় তাকিয়ে থাকে, তবুও জাগ্রত মানুষের চেহারা দেখায় তৃপ্তিই আলাদা। ভাবনার মাঝেই খাবার শেষ করে উঠে গেল মাহাতির। বিভা ভাবল মানুষটার সব কাজেই কেমন ঝটফট ভাব। মাহাতির জুতো পড়ছে, দরজার ছিটকিনি খুলবে এমন সময় বিভা তড়িঘড়ি করে বলে উঠল, মাহাতির শুনুন। মাহাতির ফিরল। বিভা দ্রুত গিয়ে বিড়বিড়িয়ে কিছু পড়ে মাহাতিরের মাথায় ফু দিয়ে দিল, বলল, হয়ে গেছে, এবার যেতে পারেন। মাহাতির হয়তো বুঝলো ব্যাপারটা। ওর কাছে ব্যাপারটা নিছকই মনে হলো নাটক। রেগে চলে গেল। বিভা শ্বাস ছাড়ল। তার সব কাজেই রাগ করে। কেন করে? সে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিল, এতে রাগের কি হলো? বিভার মনে আছে তার আম্মু সবসময় আমিন শিকদারকে বেরোনোর সময় এভাবে ফু দিয়ে দিত। সে যথেষ্ট বড় ছিল, তাই তার মানস্পটে কিছু সুন্দর স্মৃতি এখনও রয়ে গেছে। তখন থেকে ব্যাপারটা বেশ ভালো লাগতো তার। মনে তো সেও একদিন দিবে, তবে ব্যাপারটা ভুলেই বসেছিল সে। মনে পড়ল সেদিন মাহাতিরের হাতে ব্যান্ডেজ দেখে। বিভার মনে হলো সে আয়াতুল কুরসি পড়ে দিলে হয়তো মাহাতির সুস্থ থাকবে সব ছোট বড় বিপদ থেকে। সে বিশ্বাসে এই কাজ। এখানে রাগের কি আছে? ভেবেই বিভার বুড়ো কুচকে গেল। মাহাতির অফিসে ঢুকলো ভীষণ রাগ নিয়ে। ঢুকে নিজের চেয়ারে শব্দ করে বসলো। মাহাতিরকে দেখে এগিয়ে এলো আনাস। কিরে, তোর মুড কি সবসময় অফ থাকে? অফ থাকার মতো কাজ করলে অফ থাকবে না? কণ্ঠে বিরক্তি ভরপুর। কি জন্য অফ? ভাবি ঝগড়া করেছে? সে অধিকার আমি ওকে দেইনি। ইনফ্যাক্ট ঝগড়াও ভালো ছিল, বাট ওর রীতিমতো ন্যাকামো শুরু করে দিয়েছে। বুঝিয়ে বল। আনাসের গম্ভীর কণ্ঠস্বর। আরে হ্যাঁ, আজকে বের হতে গেছি, অমনি ডেকে বিড়বিড় করে সুরা পড়ে ফু দিয়ে দিল। মনে হয় এইসবকে নাটক ছাড়া আর কিছু ভাবতে পারছি না আমি। তার উপর কেন দিয়েছে জানিস? ওই দিন অ্যাক্সিডেন্ট করেছি না, সেই জন্যই হবে। কারণ ওই দিন বাসায় যাওয়ার পর এমনভাবে প্রশ্ন করতে লাগলো যেন আমি মারা গেছি। তোর খুশি হওয়া উচিত। এখানে রাগের কিছু তো আমি দেখছি না। তোকে ভালোবাসে তাই চিন্তা করে। এইটাই, আমাকে ভালো কেন বাসবে? ভালোবাসা জন্মানোর জন্য কিছুই করিনি, ভালো করে কথা পর্যন্ত বলি না, তাও কীভাবে ভালোবাসা জন্ম নেবে? এটাকে নাটক ছাড়া কিছুই ভাবতে পারি না আমি। ভালোবাসার জন্য কিছুই লাগে না মাহাতির, হয়ে যায়। আর তার চেয়েও বড় কথা, এইভাবে দেখে শুনে মেয়েরা ভালোবাসে। কিন্তু একটা মেয়ে একটা খারাপ ছেলেকেও ভালোবাসতে পারে। এই অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে একমাত্র মেয়েরাই জন্মায়। থামবি তুই? না, এতদিন তোর সমস্যাটা বুঝতে পারছিলাম না, তাই জানার জন্য তোর সাথে বেশি সময় কাটিয়েছি। অফিস ছুটির পরেও তুই বলেছিসও তোর সমস্যা বিভা কালো, বাট ট্রাস্ট মি, আমার মনে হয় না এইটা তোর মেইন সমস্যা। তুই জোর করে সমস্যা বানাচ্ছিস, জাস্ট বিভাকে না মানার অজুহাত খুঁজছিস। কিন্তু কেন? সমস্যা কি ওর মধ্যে? সামনে থেকে যা। আনাস মাহাতিরের কথা তর্কের পর্যায়ে চলে যাচ্ছে। তবে এটা নতুন নয়, প্রায় হয়। মাসে 7 থেকে 8 বার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের মতো ঝগড়া করে দুজনে। এরপর যে কোনো একজন আগ বাড়িয়ে কথা শুরু করে, হয় আনাস না হয় মাহাতির। আনাসেরও মেজাজ খারাপ হচ্ছে এখন। চলে যেতে নিল। থেমে গিয়ে শান্ত কণ্ঠে ডাকলো, বন্ধু শোন। কি? তুই বলেছিলি বিভা স্ত্রী হিসেবে জঘন্য। আজ আমি বলছি তুই স্বামী হিসেবে জঘন্য এবং বিষাক্ত। বলেই বড় বড় পা ফেলে চলে গেল আনাস। আর আনাসের দিকে এমনভাবে তাকিয়ে রইল মাহাতির যেন ভস্য করে দিবে এখনই। তারা দেখছেন না। তাহলে কি দেখছেন? ঘুমিয়ে পড়ুন তো, যান। আপনার কথা আমি কেন শুনবো? সেটাই, শুনতে হবে না, দাঁড়িয়েই থাকুন।
হামিমের অপারেশন কেন করানো হয়নি? আপনাকে বলতে ইচ্ছুক নই। আমি শুনতে ইচ্ছুক। তাহলে যান, গিয়ে প্রাণ প্রিয় শ্বশুরের কাছ থেকে শুনে আসুন। বিরক্ত হয়ে বলল শ্রুতি, বলেই আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে ঘুরতে নিল। অমনি পার্থিব তার দুহাত শ্রুতির দুপাশে রেখে আটকে ফেলল, বলল, শ্বশুর নয়, প্রাণ প্রিয় বউয়ের থেকে শুনতে ইচ্ছুক। হাত সরান, যাব। আমাকে বলুন শ্রুতি, হামিমের অপারেশন কেন হয়নি? ওর যা সমস্যা তাতে এইসব ক্ষেত্রে ছোটবেলাতে অপারেশন হওয়াটাই বেস্ট। শ্রুতি মুখ নিচু করে নিল, বলবে না মানে না। পার্থিব শ্রুতির বাহুতে হাত রেখে ফিরালো নিজের দিকে, দুহাত ধরে আবদার করল, আপনি কেন আমাকে মেনে নিচ্ছেন না? আমার সাথে স্বাভাবিক হচ্ছেন না তা আমি জানি, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। আপনি একবার আমাকে মন থেকে মানার চেষ্টা করুন, দেখবেন পারবেন, প্লিজ। শ্রুতি হাত ছাড়িয়ে নিতে চাইল, পারল না। পার্থিব আরো শক্ত করে ধরল। শ্রুতি, একবার আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করুন, দেখবেন ঠিক পারবেন। একটু চেষ্টা করে দেখুনই না। আপনার তো মনে হতে পারে যে না, পার্থিব ছেলেটা এতটাও খারাপ না, ওর সাথে থাকাই যায়, অনেকটুকু করতে হবে না, একটু চেষ্টা করুন। পার্থিবের কণ্ঠ ব্যাকুলতায় ঘেরা। শ্রুতি জড়বস্তুর মতো চুপ করে রইল, চোখ পানিতে ভরপুর, যে কোনো সময় টুপ করে পড়ে যাবে। শ্রুতির নিজের এই স্বভাবটা ভীষণ অপছন্দ। অল্পতে চোখে পানি কেন আসে? আর এই লোকের সামনেই এই ঘটনা বেশি ঘটে। ফালতু লোক, এর সামনেই কেন নিজেকে এত দুর্বল লাগে? শ্রুতিকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পার্থিব দুহাতে গাল ধরে উঁচু করল মুখ। অমনি দু চোখ থেকে বড় বড় দুফোঁটা গড়িয়ে পড়ল। সযত্নে মুছে দিল সেই পানি নিজ হাতে, আদর মাখা কণ্ঠে বলল, আমাদের সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়ে হোক। প্রথমে বন্ধু হই, এরপর না হয় আপনি মেহমান বউ থেকে আপন বউয়ে রূপান্তরিত হবেন। শ্রুতির বাসর রাতের কথা মনে পড়ল। এরপর সে হালকাভাবে মাথা নেড়ে সায় দিল। পার্থিবের ঠোঁটে ফুটে উঠল হাসি। তার হাসিতে প্রকাশ পেল সে এতটা আশা করেনি। শ্রুতির সম্মতি যেন অনাকাঙ্ক্ষিত ছিল, তবে সে সফল। বরফ গলতে সে সফল ভেবেই শ্রুতির দুহাতের আজলাতে মুখ ডুবিয়ে দিল। শ্রুতি ভারী চমকে উঠল, ভুরু কুচকে তাকিয়ে রইল সামনে থাকা পাগলটার দিকে। পেরিয়ে গেছে 2.5 মাস। দেখতে দেখতে কিভাবে যেন পার হয়ে গেল। অবশ্য মানুষের জীবনে প্রতিটি দিন হয়তো বিশেষত্ব বহন করে না, তাই সময় কই দিয়ে চলে যায় আমরা টের পাই না। পার্থিব বসে আছে অফিসে, চেহারায় নির্লিপ্ত ভাব। একটু আগেই অফিসের অফ টাইমে তার বাবা তাকে আদেশ করেছেন শ্রুতির কি সমস্যা তা খুঁজে বের করার জন্য। আসাদ সাহেবের মতে শ্রুতি নিশ্চয়ই তার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে, আর অসুবিধা যদি নাই হয় তাহলে কি অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানার দায়ভার দিয়েছে পার্থিবের কাঁধে। পার্থিব তার বাবাকে তেমন কিছুই বলেনি, অবশ্য বলবেই বা কি। শ্রুতি তো আগে থেকে যথেষ্ট ফ্রি হয়েছে তার সাথে, তার পরিবারের সাথে। তারা এখন নিয়ম করে গল্প করছে। ওই দিনের পর থেকে শ্রুতি তেমন কোনো কঠিন ব্যবহার পার্থিবকে দেয়নি, বরং তারা আসলেই একে অপরের খুব ভালো বন্ধু হচ্ছে। তাদের গল্পের নিয়ম, একদিন শ্রুতি গল্প করে, একদিন পার্থিব। গল্প থাকে সাধারণ বিষয় নিয়ে। পার্থিব এখনও শ্রুতিকে তার কিংবা তার পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। পার্থিবের বিশ্বাস শ্রুতি নিজে থেকেই তাকে জানাবে। আগের চেয়ে ভালো ব্যবহার করছে, তার সাথে থাকার চেষ্টা করছে, এটাই যথেষ্ট নয় কি? বিকেল 5:20। পার্থিব একটা স্টেশনারির দোকানে ঢুকলো। উদ্দেশ্য অ্যাক্রিলিক রং কেনা। সময় যখন ভালো যায় তখন হয়তো সব দিক দিয়েই ভালো যায়। হামিম এখন তার সাথে কথা বলে, যথেষ্ট সুন্দরভাবে কথা বলে। এই তো আজ সকালে পার্থিব যখন অফিসের জন্য বের হচ্ছিল, হামিম তখনই হুইল চেয়ার ঘুরিয়ে পার্থিবের সামনে থামল। ঠান্ডা কণ্ঠে শুধু বলল, রং করতে ভালো লাগে, রং নেই, নিয়ে আসো। পার্থিব তখন হেসে দিয়ে 8.5 বছরের বাচ্চাটার চুলগুলো এলোমেলো করে দিল। আজ বিভা রান্না করেছে মুরগি ভুনা আর পাতলা ডাল। এর চেয়ে বেশি তাকে দিয়ে সম্ভব হচ্ছে না। মাত্র 2 পদের তরকারি রান্না করে তার অবস্থা খারাপ। এত গরম লাগছে যা বলার বাহিরে। শ্যামলা মুখ আগুনের তাপে লালা বাঁচে ছেয়ে আছে। কামেজের ভেতর দিয়ে গলা বেয়ে কপাল বেয়ে যে টপ টপ পানি পড়ছে তা বিভা অনুভব করতে পারছে। আচ্ছা, এত গরম কেন লাগছে? এর আগে তো লাগেনি। মানুষ তার অবচেতন মনে অনেক কিছুই ভেবে ফেলে। বিভা ভাবল এখনই ঘরে গিয়ে এসি ছেড়ে বসে যাবে। ঘরে ঢুকেই রিমোট খুঁজতে গিয়ে ন্যানো সেকেন্ডের মাঝে সে বুঝতে পারল এটা আগের বাড়ি নয়, তারই বাড়ি, তবে নতুন বাড়ি। বিভা নিজের কাজে মনে মনে কিছুটা লজ্জা পেল। সে কি উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে? গরম লেগেছে, ফ্যানের নিচে বসলে ঠান্ডাও লাগবে, এসির প্রয়োজনটা কি? ভেবেই বিভা চোখ ঘোরাতেই দেখলো তার জামা কাপড় নিচে পড়া। আবারও এই নিয়ে 3 অথবা 4 দিন হবে। প্রথম 3 দিন মাহাতির বাসায় ছিল না, আজ আছে। তার সামনে এক পায়ের উপর আরেক পা রেখে বিছানায় আতশোয়া হয়ে ফোন টিপছে। বিভা জানে কাপড় মাহাতির ফালায়,
তবু আজ প্রশ্ন করল। মাথি? উত্তর এলো না। বিভা ফের প্রশ্ন ছুড়ল। মাথি? মাহাথির? ও আমার নাম। মাহাবু আমার নাম। তুমি মাহাথির বলেই কেন ডাকো? মাহাব ডাকতে সমস্যা কি? তোমাকে বলেছি না তোমার মুখে মাহাথির ডাকটা শুনতে আমার ভালো লাগে না? একরাশ বিরক্তি নিয়ে উত্তর দিল মাহাথির। কথাগুলো হয়তো বিভার কানে ঢুকলো না, কেবল শান্ত গলায় জিজ্ঞেস করলো, কাপড়গুলো নিচে পড়া কেন? এর আগেও দেখেছি। বাড়ি আমার, ওয়ার্ড্রোব আমার, তাই জামা কাপড় কার থাকবে সেটা আমি ডিসাইড করব। বিভা জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে মুখটা ছোট করে ফেলল। জামা কাপড়গুলোর মাঝে তার মায়ের শাড়ি স্পষ্ট দৃশ্যমান। শখ করে মায়ের একটা শাড়ি নিয়ে এসেছিল, কিন্তু এইভাবে পরে থাকতে দেখে ভীষণ মন খারাপ হলো। ছোট একটা বিষয়, অথচ বিভার মনে হলো এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। সে টুকটুক করে জামা কাপড়গুলো তুলে রুম থেকে বেরিয়ে গেল। মাহাথির একবার তাকালো, মেয়েটা কি বেশি দুঃখ পেয়েছে? মুখটা কেমন ছোট করে নিল। অবশ্য সেই বা কি করবে, প্রয়োজনীয় একটা জিনিস পাচ্ছিল না, তাই তার রাগে জামা কাপড় উপর উঠিয়েছে। পরে দেখা গেল সে যে জিনিসটা খুঁজছিল তা তার চোখের সামনে ছিল। আগের বারগুলোতেও অবশ্য অন্যের রাগ বিভার জামার উপর দেখিয়েছে, তবে এতদিন বিভার প্রতিক্রিয়া দেখেনি, আজকে দেখল। ফোন স্ক্রল করলেও ভালো লাগছে না। ফোনটা অফ করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। বিভা সচরাচর কাঁদে না, কাঁদলেও আড়ালে কাঁদে। মা মারা যাওয়ার পর থেকে সে কান্না দমিয়ে গেছে। বড় বোন হয়ে যদি কথায় কথায় কাঁদে তবে কেমন হবে? আজ বিভা কাঁদল, খুব কাঁদল অনেকদিন পর। কান্নার সময় মনে হলো তার কান্নার সঙ্গীও কেউ নেই। কারো বুকে মুখ লুকিয়ে কাঁদতে পারলে হয়তো শান্তি পেত। বিভা নিজের মায়ের ছবিতে মুখ লুকালো। টপ টপ করে পড়া পানিতে ভিজে গেল বিভার কোল। বারান্দায় বসে ফোনে কিছু কাজ করছিল পার্থিব। সামনেই মগ দেখতে পেয়ে মাথা তুলল। শ্রুতি ভুরুকুচকে তাকিয়ে আগে মগ বাড়িয়ে দিয়ে পার্থিব সুন্দর করে হাসল। থ্যাংক ইউ। শ্রুতি ভুরুকুচকে রেখে চুপচাপ বসে কফি খেতে লাগলো। পার্থিব ফোনে কাজ করা অবস্থায় একবার শ্রুতির দিকে চাইল আর নজরে। দু হাতে মগ ধরে খুব মনোযোগের সাথে কফি খাচ্ছে শ্রুতি, সাথে হয়তো কিছু ভাবছেও। শ্রুতি তার সাথে কথা তো বলে, তবে তার নিতান্তই যতটুকু বলার দরকার আগে তো তাও বলতো না। এছাড়া একদম যে পার্থিবের সাথে মিশে গেছে ব্যাপারটা তাও না। তবে ওই যে শ্রুতি চেষ্টা করছে, এতেই পার্থিব খুশি, ভীষণ খুশি। শ্রুতি, আপনার ভ্রু জোড়া ব্যথা করে না? শ্রুতি তাকালো। তার তাকানোর অর্থ বুড়ো ব্যথা করবে কেন? আপনার দিকে তাকালে আমারই কষ্ট হয়, এত গম্ভীর কেউ হয়? কি আর করব বলুন, অন্যদের স্বামীরা গম্ভীর, সেখানে আমার স্বামীর মুখ থেকে হাসি সরেই না, তাই সম্পর্কে ব্যালেন্স রাখার জন্য আমি মুখটা গম্ভীর করে থাকি। শ্রুতির তেসরা উত্তরে মাথা নিচু করে হেসে দিল পার্থিব। হাসার আরেকটি কারণ পার্থিবকে কি সুন্দর করে আমার স্বামী বলে সম্বোধন করলো। মেয়েটা কিছুটা পাগল আছে, তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। একদিন সে বলেছিল ড্রামা করে সম্পর্কের ব্যালেন্স রাখে, আর আজ শ্রুতি বলছে গম্ভীরতা দিয়ে সম্পর্কের ব্যালেন্স রাখে। শ্রুতি, আজ কিন্তু আপনার গল্প বলার পালা, শুরু করুন। শ্রুতি মনে করতে চেষ্টা করলো যে কোনো ঘটনা পার্থিবকে শোনানো যায়। মনে পড়ছে না কিছুই, তবুও চেষ্টা করছে। শ্রুতি চাইছে সম্পর্কে সত্যি একটা সুযোগ দিতে। তার এমন সিদ্ধান্তের পিছনে 70 ভাগ অবদান বিভার বলা কথা, 30 ভাগ অবদান পার্থিবের সেদিনের ব্যাকুলতায় ভরা কণ্ঠের। বিভা প্রায় তাকে ফোনে বোঝায় নানান কথা, তাই নিজের আপাকে সম্মান করে সে পার্থিবের সাথে সহজ হওয়ার চেষ্টায় নেমেছে। শ্রুতির হুট করে মনে পড়ল 2 বছর আগের বিভার জন্মদিনের কথা, যেবার তার বাবার আমন্ত্রণ করা অতিথিকে সে ভাগিয়ে দিয়েছিল। ভাবলো এই ঘটনায় শোনানো যাক। ভীষণ আগ্রহ নিয়ে শুরু করতে গেল, শুরু করা হলো না। আচম্বিত প্রশ্ন করল, পার্থিব, আজ কত তারিখ? 24 জুন। কেন বলুন তো? কারণ 3 জুলাই আমার জন্মদিন। গ্রেট, তাহলে সবাই চলুন মিলে সেলিব্রেট করি। সবাই? শ্রুতির কণ্ঠে শঙ্কা। আমরা সবাই আপার বাড়িতে গিয়ে ওনাকে সারপ্রাইজ দিয়ে আসি। আচ্ছা, ভেবে দেখি। ভেবে দেখার কি আছে? এর আগের বছরগুলো একসাথে সেলিব্রেট করেছেন, অথচ এই বছর করবেন না কেন? কষ্ট পাবে না আপা? আপনার বয়স কত? আপনি আমার আপাকে আপা কেন বলেন? নাম ধরে রাখবো। অবাক হয়ে গেল পার্থিব। শ্রুতি কি বলবে ভেবে পেল না, আমতা আমতা করল। না মানে? বয়সে বড় হয়েই সম্পর্কে ছোট, সম্মান আছে না? আর যেহেতু আমার স্ত্রী এত সুন্দর করে ডাকে, তাহলে আমারও ডাকা উচিত, তাই না? বলেই সুন্দর করে হাসল পার্থিব। আপনি শুধু হাসেন কেন? হাসা ছাড়া কাজ নেই? কেন? আমার হাসি সুন্দর না, নাকি আমি সুন্দর না? খারাপ দেখতে? শ্রুতি চোখ সরিয়ে নিচে নামালো। পার হলো কিছু সময়, এরপর চোখ তুলে ধীর কণ্ঠে বলল,
আপনি অনেক সুন্দর পার্থিব, একজন সুদর্শন মানুষ। তাহলে ভালোবাসেন না কেন?